আজ আমরা সন্ধি শুরু করব। কি করব? শুরু করব সন্ধি। তো সন্ধি কাকে বলি? একটা ধরো শব্দ লিখলাম, আরেকটা শব্দ লিখলাম, একটা শব্দ লিখলাম দেব, একটা শব্দ লিখলাম আলয়, তাই তো? দেব আর আলয়, যদিও উচ্চারণ করছি দেব, কিন্তু এর শেষে অকার আছে, আসলে উচ্চারণটা হয় দেব। ঠিক আছে, আমরা বাংলায় শেষের অকারটা অধিকাংশ ক্ষেত্রে উচ্চারণ করি না, দেব। আর এইটা হয়ে যাচ্ছে আলয়। ঠিক তো? দেবালয়, এই দেব আলয়, এই দুটো যখন ভাঙছি তখন দেখছি পাশাপাশি দুটো স্বরবর্ণ এসে যাচ্ছে। যদি এরকম ঘটনা ঘটে, কোথাও পাশাপাশি দুটো স্বরবর্ণ এসে যায়, তখন অতি অবশ্যই এই স্বরবর্ণ দুটো পরস্পরের সাথে যুক্ত হবে। কি হবে? পাশাপাশি দুটো স্বরবর্ণ এসে গেলে দুটো পরস্পরের সঙ্গে যুক্ত হবে। এই যে যুক্ত হওয়া, এই যুক্ত হওয়ার পদ্ধতিটার নাম হচ্ছে সন্ধি। কি বললাম? কখন যুক্ত হয়? যখন দুটো স্বরবর্ণ পাশাপাশি এসে যায়। এই যে দুটো স্বরবর্ণ পাশাপাশি এসে গেল, এসে যাওয়ার পর এর একটা নতুন রূপ পাবে। অ আর আ দুটো যোগ হয়ে একটা অন্য স্বরবর্ণ তৈরি হবে। সেটা অ হতে পারে, সেটা আ হতে পারে, সেটা হ্রস্বই হতে পারে, সেটা যা খুশি হতে পারে। কি হবে তার জন্য কতগুলো নিয়ম আছে। আমি বললাম এই দুটো যোগ হয়ে অ হতে পারে, আ হতে পারে, হ্রস্ব হতে পারে, দীর্ঘই হতে পারে, সবই হতে পারে, এটা সম্ভাবনা, মানে হবে, একটা পাল্টাবে। কিন্তু এই অ আ হ্রস্ব দীর্ঘ, হ্রস্ব দীর্ঘ, রি এ ওই এদের মধ্যে কোনটা হবে তার কিন্তু একটা নিয়ম, একদম বাঁধা করা নিয়ম করা আছে। যেখানে আ হওয়ার কথা সেখানে আমি হ্রস্বই করতে পারবো না, যেখানে দীর্ঘই হওয়ার কথা সেখানে আমি রি করতে পারবো না। প্রত্যেকেরই নিয়ম অনুযায়ী তার পরিবর্তন হতে হবে। তাহলে দুটোই স্বরবর্ণ পাশাপাশি এসে গেলে তারা যোগ হবে, এটা সন্ধি। আবার অনেক সময় কি হয়, একটা স্বরবর্ণ একটা ব্যঞ্জন বর্ণ পাশাপাশি আছে, সেখানেও সন্ধি হয়ে যায়। আবার আগে স্বর পরে ব্যঞ্জন, পরে স্বর আগে ব্যঞ্জন, এইসব ক্ষেত্রেও যুক্ত হয়। যুক্ত হয়ে তাদের পরিবর্তন ঘটে। সেটা একটা স্বরে পরিণত হয় না দুটো স্বরেই থাকবে একটু পরিবর্তিত আকারে, তার জন্য নিয়ম আছে। আবার অনেক সময় দেখা যায় অকারের পরে বিসর্গ আছে, বিসর্গর পরে যদি স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ থাকে, এখানে কি আছে? বিসর্গর পরে ত আছে, তো এরপর ব্যঞ্জন বর্ণ আছে। যদি স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ কিছু থাকে, তাহলেও এখানে ওই সন্ধির প্রক্রিয়া কাজ করে। এতটা বলার কারণটা কি, তোমাদেরকে যদি সন্ধি কাকে বলে জিজ্ঞাসা করি, তোমরা সবাই উত্তর দিয়ে দেবে। কি পারবে তো? কারণ এটা পরে করানো হয়েছে, সাহিত্যে করানো হয়েছে, তোমাদের মনে আছে যে পরস্পর সন্নিহিত দুইটি বর্ণের মিলনকে বলা হয় সন্ধি। এটা মুখস্থ করে নিয়েছে, কিন্তু বোঝাতে বললে বোঝাতে পারবে না। বিষয়টা বুঝতে হবে। এই যে দুটো শব্দ, এই দুটো শব্দের মধ্যে আমরা সন্ধি করি, তাই তো? আমাদের বই তো তাই দেখেছি যে দেবালয় কি হবে, বিদ্যালয় সন্ধি বিচ্ছেদ করো। সবসময় দেখা যায় দুটো শব্দের মধ্যে সন্ধি করছে, কিন্তু আসলে দুটো শব্দের মধ্যে সন্ধি হয় কি?
পরস্পর সন্নিহিত মানে পাশাপাশি বসে থাকা দুটি বর্ণের মধ্যে সন্ধি হচ্ছে, এবং এই বর্ণটা হচ্ছে কোন শব্দের অংশ। বোঝা গেছে? শব্দের অংশ হতে পারে, উপসর্গের অংশ হতে পারে, অন্য কোনো উভয় পদের অংশ হতে পারে, কিন্তু যা হোক একটা কিছু হবে, সেই শব্দের মধ্যে শেষ বর্ণটার সঙ্গে পরবর্তী শব্দের প্রথম বর্ণটারই কেবলমাত্র সন্ধি হয়। ঠিক আছে? বোঝা গেছে কি? তো সন্ধি কাকে বলে? যখন আমরা বলছি পাশাপাশি অবস্থিত দুইটি বর্ণের মিলনকে সন্ধি বলা হয়, তার মানে হচ্ছে শব্দটাকে আমাকে ভেঙে দেখে নিতে হবে যে শেষ বর্ণটা কি আছে, আর এইটাকেও আমাকে ভেঙে দেখে নিতে হবে যে প্রথম বর্ণটা কি আছে। দুটো যদি থাকে এবং যদি সন্ধি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আমরা সেখানে সন্ধি করে দেবো। আবার অনেক সময় কি হয়, সন্ধি করা যাবেই না। ধরো সাইকেল আর তার পাশে চালক, কোন নিয়মে যে শেষে অ আছে আর এখানে প্রথমে চ আছে, সাইকেলের সঙ্গে চালকের এই অ আর চ এর কখনো যোগ হবে এরকম কোনো নিয়ম নেই, ব্যাকরণে নেই, ফলে সন্ধি হবে না। কোন কোন ক্ষেত্রে সন্ধি হবে আর কোন কোন ক্ষেত্রে সন্ধি হবে না তার সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে, এবং সন্ধি হওয়ার ফলে কি পরিবর্তন হবে তাদেরও কিছু সুনির্দিষ্ট নিয়ম আছে। আমরা ধীরে ধীরে ওই নিয়ম ধরে ধরে এগিয়ে যাব। পরিষ্কার আছে? তাহলে এখন আমরা তিনটে উদাহরণ তোমাদের দেখালাম। একটা দুটো স্বরবর্ণ পাশাপাশি আসছে, আরেকটা উদাহরণ দিইনি কিন্তু মুখে বললাম যে একটা স্বরবর্ণ আর তারপর একটা ব্যঞ্জন বর্ণ থাকতে পারে, একটা ব্যঞ্জন বর্ণ তারপর একটা স্বরবর্ণ থাকতে পারে, এটা দুরকম। আর তিন রকম, কোন শব্দের আগে বিসর্গ থাকতে পারে, মানে বিসর্গ দেওয়া কোনো শব্দ থাকতে পারে, সেক্ষেত্রেও সন্ধি হওয়ার সম্ভাবনা থাকে। সেই হিসেবে আমরা সন্ধিকে তিনটে ভাগে ভাগ করতে পারি। সন্ধিকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি বললাম? তিনটে ভাগে ভাগ করতে পারি। দুটো স্বরবর্ণ যদি পাশাপাশি থাকে এবং তাদের মধ্যে যদি তারা যদি পরস্পরের সঙ্গে যোগ হয় এবং তাদের মধ্যে যদি পরিবর্তন ঘটে, তখন এটা হচ্ছে স্বরসন্ধি। সেটাকে বলা হয় স্বরসন্ধি। এরপরে ব্যঞ্জন সন্ধি, এইটা একটু ভালো করে বুঝতে হবে। ব্যঞ্জন সন্ধি স্বরসন্ধি মানে দুটো স্বরের মধ্যে সন্ধি, তাহলে ব্যঞ্জন সন্ধি মানে বলতে পারি দুটো ব্যঞ্জনের মধ্যে সন্ধি। তাহলে দুটো ব্যঞ্জনের মধ্যে সন্ধি হলো, বজ্রফলা মানে ব্যঞ্জন, ঠিক আছে। আবার এরকমও হতে পারে ব্যঞ্জন সন্ধি মানে দুটো ব্যঞ্জনের মধ্যেই সন্ধি হতে হবে এরকম কোনো মাথার দিক পেতে আনে, ব্যঞ্জন থাকলেই ব্যঞ্জন সন্ধি, তাহলে ব্যঞ্জনের সঙ্গে ব্যঞ্জন যোগ হতে পারে, অথবা স্বরের সঙ্গে ব্যঞ্জন যোগ হতে পারে। আর কি সম্ভাবনা থাকতে পারে? আগে ব্যঞ্জন তারপরে স্বর থাকতে পারে, তাহলে ব্যঞ্জন সন্ধি তিন রকমের। এক হচ্ছে প্রথমের ব্যঞ্জনের সঙ্গে পরের ব্যঞ্জনের মিলনে যে সন্ধি হচ্ছে, একটা হচ্ছে স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনে যে সন্ধি হচ্ছে, আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনে যে সন্ধি হচ্ছে। তাহলে ব্যঞ্জন সন্ধি তিনটে রূপ আমরা দেখতে পাচ্ছি। তাহলে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দুরকম বর্ণ, তো সন্ধি তো দুরকমের ব্যবহার করে, তো সন্ধি দুরকমের। কিন্তু আমি আবার একটা দেখালাম যেটা তোমাদেরকেই বুঝিয়েছি বোধহয়, যে অনুস্বার বিসর্গ
এরা ব্যঞ্জন বর্ণ হলেও এদের সঙ্গে আমরা হসন্ত ব্যবহার করি না, এবং এদেরকে পুরোপুরি ব্যঞ্জনও বলা হয় না, এদেরকে বলা হয় অযুগবাহ বর্ণ। ব্যঞ্জন বর্ণের ঘরে আছে, ব্যঞ্জন বর্ণ হিসেবে ধরি এগুলোকে, কিন্তু এগুলোকে অন্য ধরনের ব্যঞ্জন বর্ণ। এর মধ্যে বিসর্গটা আমাদের একটা সমস্যায় ফেলে বেশি। বিসর্গ যদি থাকে কোন শব্দের শেষে, আর তার পরের শব্দে যদি কোন স্বর বা ব্যঞ্জন থাকে, এখানে ব্যঞ্জন আছে, তো বিসর্গ অনেক রকম রূপে পরিবর্তিত হতে পারে। এক নম্বর হচ্ছে এই বিসর্গটা ওকারে পরিণত হয়ে যেতে পারে, অথবা বিসর্গটা রতে পরিণত হয়ে যেতে পারে, রকারে, অথবা বিসর্গটা সতে পরিণত হতে পারে, সকারে। তারপরে কোন বর্ণটা থাকছে তার উপর নির্ভর করে এই সকারটা 3 রকমের সকার হতে পারে। ঠিক আছে, তাহলে বিসর্গটা ওকার হতে পারে, বিসর্গটা রকার হতে পারে, বিসর্গটা 3 রকমের সকার হতে পারে। আর যদি কিছুই হতে না পারে তখন বিসর্গটা রেগে মেগে এদেরকে ছেড়ে পালিয়েও যেতে পারে। তাহলে বিসর্গের জন্য আমাদের একটু বাড়তি টাইম দিতে হবে। বিসর্গের এতগুলো পরিবর্তন হয়, এদেরকে আলাদা করে স্টাডি করার জন্য, আলাদা করে পড়ার জন্য, তার জন্য বিসর্গকে আমরা বলেছি ঠিক আছে ভাই, তোর জন্য আমরা আলাদা একটা ঘর করে দিচ্ছি, তুই সেখানে থাক। এদের সঙ্গে বিষয়টা একটু ঝামেলা ঝঞ্ঝাট হয়ে যাবে আমাদের বোঝার ক্ষেত্রে। এই জন্যে বিসর্গ সন্ধি নামে আমরা আরেকটা সন্ধি অধ্যায় আমরা তৈরি করেছি। তাহলে যদিও আসলে সন্ধি 2 প্রকার, স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আমাদের আলোচনার সুবিধার জন্য, আমাদের বোঝার সুবিধার জন্য আমরা বিসর্গ সন্ধিকে একটা আলাদা ভাগে রেখেছি। তার জন্য আমরা বলবো সন্ধি 3 প্রকার। এক হচ্ছে স্বরসন্ধি, 2 ব্যঞ্জন সন্ধি, 3 হচ্ছে বিসর্গ সন্ধি। আচ্ছা, এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? মনের মধ্যে কোনো সংশয় আছে? নেই তো? আমি যেটা বললাম বোঝা গেল? পরস্পর সন্নিহিত, মানে পরস্পরের পাশাপাশি বসা 2টি বর্ণের মিলনকে বলা হচ্ছে সন্ধি। সেই 2টো বর্ণ হতে পারে 2টো বর্ণই স্বরবর্ণ, হতে পারে 2টো বর্ণই ব্যঞ্জন বর্ণ, হতে পারে, এটা তাহলে লিখে দিই এখানে, স্বরসন্ধি মানে স্বর যুক্ত স্বর। তাহলে হতে পারে 2টো বর্ণই স্বরবর্ণ, হতে পারে 2টো বর্ণই ব্যঞ্জন বর্ণ, হতে পারে আগেরটা স্বরবর্ণ পরেরটা ব্যঞ্জন বর্ণ, এমনও হতে পারে আগেরটা ব্যঞ্জন বর্ণ পরেরটা স্বরবর্ণ। আরেকটা কি হতে পারে, প্রথম বর্ণটা বিসর্গ, তারপরে অন্য যে কোনো বর্ণ থাকতে পারে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ যা খুশি থাকতে পারে। তো সেইগুলোকে আমরা বলবো বিসর্গ সন্ধি। যে কোনো বর্ণ, স্বর হতে পারে ব্যঞ্জন হতে পারে। তাহলে সন্ধি ক রকমের? 3 রকমের। কি কি? তাহলে আমরা এবারে স্বরসন্ধিতে ঢুকতে পারি তো? সন্ধি সম্বন্ধে প্রাথমিক ধারণাটা আমাদের হয়েছে, এবার আমরা স্বরসন্ধিতে ঢুকব। আমি তো অন্যভাবে পড়াই, ঠিক আছে? স্বরসন্ধির প্রথম ভাগটা হচ্ছে, অনেকগুলো ভাগ আছে। স্বরসন্ধির প্রথম ভাগটা হচ্ছে দীর্ঘ সন্ধি। কি বললাম? স্বরসন্ধির প্রথম ভাগটা হচ্ছে দীর্ঘ সন্ধি। দীর্ঘ মানে কি? বড়, লম্বা, বড়। তো আমরা যখন স্বরবর্ণগুলো আলোচনা করছিলাম তখন আমরা কি দেখেছিলাম একটু তোমরা মনে করো। আমি তোমাদেরকে পড়িয়েছি, এটা কিন্তু আমার মনে আছে,
অতএব তোমাদেরও মনে থাকা উচিত। খুব সম্ভবত আমি বোধহয় এভাবে স্বরবর্ণগুলোকে সাজিয়েছিলাম। এভাবে স্বরবর্ণগুলোকে সাজিয়েছিলাম। এভাবে কেন ভাগ করলাম? এদিকে 4টা রেখে দিলাম, ওদিকে বাকি সবগুলো রেখে দিলাম। কারণটা কি? হ্যাঁ, এই 4টে হচ্ছে হর্ষস্বর, ঠিক আছে, আর এইগুলো সব হচ্ছে দীর্ঘস্বর। এইগুলো হর্ষস্বর, এগুলো দীর্ঘস্বর। আবার দীর্ঘস্বরের দুটো ভাগ কেন করলাম? কারণ এইগুলো হচ্ছে মৌলিক স্বর আর এই 4টে হচ্ছে যৌগিক স্বর, ঠিক আছে। এগুলো দুটো স্বরবর্ণের মিলনে এই স্বরগুলো তৈরি হয়। তো এবার দীর্ঘ সন্ধি মানে কি? দীর্ঘ সন্ধি মানে দীর্ঘ সেখানে মনোপরি করবে। অ হচ্ছে হর্ষবর্ণ, তার দীর্ঘরূপ কোনটা? আ। হ্রস্বই স্বরবর্ণ, তার দীর্ঘরূপ কোনটা? দীর্ঘই। ই। উ স্বরবর্ণ, দীর্ঘরূপ কোনটা? উ। রি হ্রস্ববর্ণ, হ্রস্বস্বর, দীর্ঘরূপ কোনটা? নাই। কারণ আমাদের বাংলায় দীর্ঘ রি এর ব্যবহার করি না, তাই এদের প্রত্যেকেরই জোড়া আছে, একমাত্র রি এর কোনো জোড়া নেই। তাহলে এইগুলো হর্ষস্বর আর এইগুলো হচ্ছে দীর্ঘস্বর। এটা তো আমাদের মনে থাকবে। যদি হর্ষস্বরের সঙ্গে দীর্ঘস্বরের মিলন হয়, বা হর্ষস্বরের সঙ্গে হর্ষস্বরের মিলন হয়, বা দীর্ঘস্বরের সঙ্গে দীর্ঘস্বরের মিলন হয়, তাহলে অতি ক্ষেত্রে দাদাগিরি কে, অধিকাংশ ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রে দাদাগিরি কে করবে? দীর্ঘস্বর। দীর্ঘ বড় বড়দা। হ্যাঁ, ধরো মনে করো প্রথমে অ আছে, তারপরে আ আছে, তাহলে এবারে বড়দা দীর্ঘস্বর, কেউ বলবে তুই ভাগ এখান থেকে, চল হয়ে গেছে, আমি এসে গেছি, আর তোকে দরকার নেই। ফলে দুটোই মিলে কি হবে? আ হবে। আবার এরকমও হতে পারে প্রথমে দীর্ঘস্বর, তারপর হর্ষস্বর, সেখানেও দাদাগিরি চলবে দীর্ঘস্বরে। পরে ছিল দরকার নেই, ঠিক আছে। তাহলে মানেটা কি দাঁড়ালো? যে দুটো হর্ষস্বর, হ্যাঁ আবার এরকমও হতে পারে, আমি তো এটাও তো বলতে ভুলে গেলাম, দুটো হর্ষস্বর আছে, ওই দুটো যখন এক জায়গায় বলবে তখন বলবে এই সময় দাদা নেই, চল আমরা দুজনে মিলে দাদা বনে যাই, কি হবে? হয়ে যাবে তো। আর যখন দুই দাদাই আসবে একসাথে দীর্ঘস্বর, তখন ওরা দুজনে এক হয়ে যাবে, ঠিক আছে। এদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে, ঝামেলা ঝঞ্ঝাট এরা করে না একেবারে। ও ঠিক আছে, তুই থাক, তুই থাক, পাইলে তুম এরকম করে একজনই মাত্র থাকে, বাকি একজন চলে যায়। এর ক্ষেত্রে যেমন হ্রস্ব দীর্ঘের ক্ষেত্রেও সেরকম একই জিনিস ঘটে হ্রস্ব এবং দীর্ঘের ক্ষেত্রে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে দুটি হ্রস্বস্বর কিংবা দুটি দীর্ঘস্বর কিংবা একটি হ্রস্বস্বর এবং একটি দীর্ঘস্বর যদি পাশাপাশি এসে যায়, উভয় মিলে দীর্ঘস্বরে পরিণত হয়। বোঝা গেছে? তাহলে তোমরা সবাই বুঝতে পারছো নিশ্চয়ই, অকার কিংবা আকারের সঙ্গে অকার কিংবা আকার যোগ হলে উভয় মিলে আকার হবে। আগেও থাকতে পারে, পরেও থাকতে পারে, তাই তো। হ্রস্ব থাকতে পারে, দীর্ঘ থাকতে পারে। হ্রস্ব দীর্ঘ যাই থাক, আগে থাক না পরে থাক, এসব দেখার দরকার নেই। দুটো যখনই একই ধরনের বর্ণ এসে যাবে, ওরা মিলে দীর্ঘ হয়ে যাবে। ঠিক এইগুলো হচ্ছে একই ধরনের বর্ণ, দুটো একই ধরনের বর্ণ পাশাপাশি এসে গেলে কি হয়ে যাবে? দাদাগিরি হবে, দীর্ঘ ও হয়ে যাবে।
এই ধরনের দুটো বর্ণ যদি পাশাপাশি আসে তাহলে কি হবে? দীর্ঘ হয়ে যাবে। হ্যাঁ, রিয়ের কারো ওর তো দীর্ঘরূপ নেই, বর্ধাও নেই, ও বেচারি চুপচাপ বসে থাকবে, বলতে এখন তোদের দিন, তোরা আগে সেরে নে, তারপরে আমি বেরোচ্ছি, ভাই হুঁ না? ঠিক আছে, তো আগে দীর্ঘ সন্ধিতে তাহলে আমরা কি বুঝলাম এতক্ষণ ধরে, এই চর্চা করলাম এতক্ষণ, দীর্ঘ সন্ধিতে কি বুঝলাম? অকার কিংবা আকারের সঙ্গে অকার কিংবা আকার যদি যুক্ত হয় তাহলে উভয়ে মিলে আকার হয়। কেন? আকারটা দীর্ঘরূপ, হ্রস্বইকার বা দীর্ঘইকারের সঙ্গে হ্রস্বইকার বা দীর্ঘইকার যদি মিলে যায় কি হবে? হবে কি না? ই। আচ্ছা, কি হবে? উ। কি উ? দীর্ঘ উ। এই তো এতক্ষণ ধরে যা বোঝালাম এবং তোমাদের বইয়ে ঘন্টা কত নিয়ম আছে সেইগুলোকে যদি সংক্ষিপ্ত সার করি তাহলে আমার শুধু এইটুকু মনে রাখলে হবে। এটাই হচ্ছে দীর্ঘ সন্ধি। কার কোনো সমস্যা আছে? বোঝা গেছে বিষয়টা? প্রশ্ন থাকলে অতি অবশ্যই জিজ্ঞাসা করবে। তাহলে এবারে তোমরা তো উদাহরণ চাইবে, তো উদাহরণ তো আমাদেরকে দিতে হবে। একটা জিনিস এখন তোমাদেরকে মাথায় রাখতে হবে যে দেখো, নিয়ম তো জানি, নিয়ম জেনে গেছি, ফলে সন্ধি যুক্ত করাটা আমাদের পক্ষে খুব সহজ, কিন্তু সন্ধি বিচ্ছেদ করাটা আমাদের পক্ষে একটু কঠিন হয়। কেন কঠিন হয়? একটা উদাহরণ দিচ্ছি। ধরো আমাকে বললো যে দেবালয় শব্দটা সন্ধি বিচ্ছেদ করে দাও, ঠিক আছে? দেবালয় শব্দটা সন্ধি বিচ্ছেদ করে দাও, এখানে আকার আছে, ঠিক আছে? তবে আমি ধরে নিচ্ছি যে দুটো হর্ষস্বর মিলে এখানে দীর্ঘ হয়েছে, এটা ধরে নিতে পারি। তাহলে দেবযুক্ত অলয় হতে পারে, নিয়ম তো তাই বলছে, নিয়ম অনুযায়ী কোথাও ভুল নেই। আচ্ছা, এটা হতে পারে দেব বা যুক্ত অলয়, এটাও নিয়মে মিলছে। প্রথমে দীর্ঘ স্বর আছে, তারপর হ্রস্ব স্বর আছে, হ্রস্ব দীর্ঘ মিলে দীর্ঘ হবে। আবার এটাও হতে পারে দেব যুক্ত আলয়, এটা হতে পারে। আবার এটাও হতে পারে দেবা যুক্ত আলয়। তাহলে নিয়ম অনুযায়ী আমরা যদি নিয়ম মেনে করতে যাই, এবং নিয়ম মেনেই করতে হবে, তো নিয়মের বাইরে তো আমরা যেতে পারি না। নিয়ম মেনে করতে গিয়েও দেখছি যে 4 রকমের উত্তর বেরোচ্ছে। 4টা উত্তরই কি ঠিক? কখনোই 4টে উত্তর ঠিক হতে পারে না, উত্তর একটাই ঠিক হবে। নিয়ম বলছে এই 4 রকমের সম্ভাবনা দেখা যাচ্ছে, 4 রকমের হতে পারে, এটা সম্ভাব্য উত্তর। এই 4টা, এদের মধ্যে সঠিক উত্তরটা আমাকে খুঁজতে হবে। আমি কখন এটা খুঁজতে পারবো? কখন আমি এটা সঠিকভাবে খুঁজতে পারবো? যদি এই শব্দগুলোর মানে আমার জানা থাকে। শব্দগুলোর মানে যদি জানা না থাকে তাহলে আমি কিচ্ছু করতে পারবো না। শব্দগুলোর মানে যদি আমার জানা থাকে তাহলে কোন দুটো শব্দ দিয়ে এই শব্দটা তৈরি হয়েছে আমরা বুঝতে পারবো, ধরতে পারবো। তাহলে সেই জন্য তোমাদেরকে বলছি
যে সন্ধি যখন যোগ করব, কোন কোন শব্দগুলোকে নিয়ে আমি যোগ করছি, প্রত্যেকটি শব্দের অর্থ কিন্তু তোমাদেরকে জানতে হবে, তবে গিয়ে তোমরা সঠিক করতে পারবে। যেমন ধরো, দেব নামে তো একটা শব্দ আছে, অলয় নামে কোনো শব্দ নেই, আমরা জানি না, আমাদের পরিচিত নয়, এই শব্দ আমরা জীবনে কখনো শুনিনি, তাহলে এটা নিশ্চিতভাবেই ঠিক হবে না, এই অপশনটা ঠিক হবে না, তাহলে ছেড়ে দাও, এটা মুছে দাও। আচ্ছা, তাহলে অলয়টা যদি কোনো শব্দ না হয় তাহলে এটাও ভুল। আচ্ছা, রয়ে গেল দুটি, এক হচ্ছে দেবযুক্ত অলয় আর দেবাযুক্ত অলয়। তো দেবর মানে তো আমরা জানি দেবতা, হ্যাঁ, অলয় মানে আমরা জানি কি ঘর, তাই তো, অলয় মানে ঘর, তাহলে এইটারও মানে জানি, এইটারও মানে জানি, তার মানে এইটা হওয়ার সম্ভাবনা আছে, তাই তো। এরপরে অলয় মানে তো জানি, দেবা মানে জানি, হ্যাঁ হতে পারে আমাদের কারো নাম দেবদাস, কারো নাম দেবরঞ্জন, হ্যাঁ কারো নাম দেবসেন। আমাদের গ্রামের লোকেরা কি বলে, তাদেরকে তোমরা কি বলো, দেবা দেবা করে ডাকো, ঠিক আছে, দেবা একটা লোকের নাম, তাহলে দেবা একটা লোকের নাম আর অলয় মানে ঘর, ঠিক, তাহলে এটাও হতে পারে। ওই দুটোকে তো বাদ দিয়ে দিলাম, নিয়ম অনুযায়ী ওরা হয় না, এই দুটো হতে পারে। এইবারে তোমাকে যেটা জানতে হবে, এর মানেটা জানতে হবে। দেবালয় মানে কি? দেবালয় মানে কি দেবতার ঘর, না ওই দেবা নামের লোকটার ঘর? সাহিত্যে আমরা দেবালয়টা কোন অর্থে ব্যবহার করি? মন্দির অর্থে ব্যবহার করি, মানে দেবতার ঘর। দেবা নামে যে লোকটি তার ঘর তো নয়, যেহেতু দেবালয় মানে দেবার ঘর নয়, তাহলে এটাও বাদ। তাহলে সঠিক উত্তর কোনটা হলো? দেবযুক্ত অলয়। তাহলে এই সন্ধিটা সঠিকভাবে করার জন্য আমাকে কটা শব্দের মানে জানতে হচ্ছে, যে শব্দটা দেওয়া হচ্ছে তার মানে জানতে হচ্ছে, এবং সম্ভাব্য যে উত্তরগুলো বেরোচ্ছে, তাই তো, চারটে শব্দ বেরিয়ে আসছে এখান থেকে, ওই চারটে শব্দেরই মানে আমাকে জানার চেষ্টা করতে হবে। যেগুলোর মানে থাকবে একমাত্র সেগুলোর মধ্যেই যোগ হবে, যেগুলোর মানে থাকবে না তাদেরকে আমাদের বাদ দিয়ে দিতে হবে। তা সেই বাদ দিয়ে দেখলাম যে এখানে দেবতা রয়েছে, এখানে ঘর রয়েছে, তাহলে দুটোই মিলে দেবালয় হওয়াটাই উচিত, সঙ্গত, তাই এটার উত্তর করলাম, এটা দেবাকে অন্য ঘরে পাঠিয়ে দেব। ঠিক আছে, কোনো সমস্যা আছে? তাহলে স্বরসন্ধি যে আমরা দীর্ঘ সন্ধি নামে যে ভাগটা পড়ছি, এতে কতগুলো সম্ভাবনার কথা আমরা দেখতে পাচ্ছি। এক নম্বর দেখো, পড়ছে দীর্ঘ সন্ধির মধ্যে পড়ছে তো, এটা পড়ছে দীর্ঘ সন্ধির মধ্যে। এটা হবে, আর কি হবে? হবে কি না? চারটে হয়ে গেল। 5 নাম্বার
কি হওয়া উচিত? ই, দীর্ঘ ই। তাই তো? কি ঠিক লিখেছি তো? তা এখন কটা সম্ভাবনা পেলাম? 8টা। আরো আছে, আন্দাজ করতে পারছো কি হবে কিনা? আরো হবে, বলো এখানে কি লিখবো? দীর্ঘই নয়, দীর্ঘ উ হয়েছে। কি হবে? এই তো মোট 12 রকমের সম্ভাবনা রয়েছে তার দীর্ঘ সন্ধি। তোমরা 5-6 এ যখন পড়েছো তখন আলাদা আলাদা করে পড়েছো। অকারের সঙ্গে অকার যোগ হলেই হয়, আকারের সঙ্গে আকার যোগ হলেই হয়। এটা একটা নিয়ম আলাদা করে পড়েছো। আমি সব নিয়মগুলোকে, দীর্ঘ সন্ধির যতগুলো নিয়ম আছে এগুলোকে একসাথে করে দিলাম। আশা করি তোমাদের বোঝার কোনো অসুবিধা হয়নি। পরের ক্লাসে আমরা এগুলোর উপরে উদাহরণ করব। তার একটু জিজ্ঞেস করে নিই, সন্ধি বিচ্ছেদ করতে গেলে বা সন্ধি যুক্ত করতে গেলে, আমার যুক্তটা ছেড়ে দাও, যুক্ত তো আমরা এখানে করবো। সন্ধি বিচ্ছেদ করতে গেলে আমার কোন জিনিসটা আগে জানার দরকার আছে? দুটো শব্দের মানে, দুটো শব্দের মানে এবং ওই দুটো শব্দ মিলে যে শব্দটা হচ্ছে সেটা তার মানে। যদি আমরা অর্থগুলো করতে পারি তাহলে সন্ধি আমাদের কাছে বাঁয়ে হাতটা, তাই তো? ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই।